শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর যে ম্যাথ সাবজেক্টটি রয়েছে এখানে এমসিকিউ পার্টের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সলিউশন দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে এমসিকিউ প্রশ্ন, 15টা এমসিকিউ থাকবে, সেখানে 15টার মধ্যে 15টা অ্যান্সার করা লাগবে, প্রতিটার জন্য 1 মার্ক করে থাকবে এবং প্রতিটি প্রশ্নের সাথে তোমরা দেখতে পাচ্ছ 4টা করে অপশন আছে। এখানে তোমার কাছে যেটি সঠিক মনে হবে সেই অ্যান্সারটি তোমরা সিলেক্ট করবে। এখানে প্রথম প্রশ্নে বলা আছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে 24 এবং প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, কর্ণদ্বয় দৈর্ঘ্য, দুইটা কর্ণ, আমরা জানি যে রম্বসের দুইটা কর্ণ থাকে। যেমন আমরা রম্বস যদি আঁকি, এক্সাক্ট না হলো এটা জাস্ট একটা রম্বস ধরে নাও, এই যে এটা একটা কর্ণ, এখানে একটা কর্ণ, এই দুইটা কর্ণের আলাদা আলাদা মান দেওয়া আছে। একটা মান দেওয়া আছে 24 আর একটা দেওয়া আছে 18 বা 24 আর 18 দেওয়া আছে। এখন বলা হয়েছে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে একটা কর্ণ দেওয়া আছে 24 আর একটা হচ্ছে 18, তাহলে আমরা একবার 24 আর হচ্ছে 18 গুণ করি। দেখো এখানে 12, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, 12 কে এবার 18 দ্বারা গুণ, 12 কে 18 দ্বারা গুণ করলে কত হয়, 12 কে 18 দ্বারা গুণ করো, 12 কে 18 দ্বারা গুণ করলে 216, 216। তাহলে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে রম্বসের ক্ষেত্রফল হবে 216। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বৃত্তের পরিধি যদি সি এবং ব্যাস যদি ডি হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক। আমরা জানি যে পরিধির সূত্র হচ্ছে পরিধি সি ইকুয়াল ব্যাস ইন্টু পাই, পাই ইন্টু ব্যাস, তাই না? ব্যাসের সাথে পাই এর গুণফল। তাহলে দেখো এখানে পাই আছে, সি ইকুয়াল পাই ইন্টু ডি। ডি এখানে আমাদের যেহেতু ব্যাস বলা আছে, আমরা জানি যে ব্যাসকে আমরা যেইটা দ্বারা সংজ্ঞায়িত করি, যেমন আমরা বইতে শিখেছি যে 2r দ্বারাও ব্যাসকে বলা হয়। যেমন ব্যাসার্ধকে যদি আর বলা হয়, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই হিসাবেও আমরা করতে পারি। অথবা এখানে যেহেতু প্রশ্নে বলা আছে ব্যাস ডি, তাহলে ডি এর সাথে আমরা ফাই গুণ করে দিব, সঠিক অ্যান্সার, তাই না? খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং 10x কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 রাশি দ্বয়ের গসাগু নিচের কোনটি। গসাগু মানে আমরা জানি যে সাধারণ গুণিতক, যেখানে আমরা শুধুমাত্র যেই পদগুলো আমাদের রাশির মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে যে পদগুলো আমাদের দুইটা রাশির মধ্যে থাকবে সেটাকে আমরা গসাগু হিসেবে নিয়ে আসবো। যেমন আমরা প্রথমে যদি 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ারকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কি কি পাই দেখো। 8কে যদি আমরা প্রথমে ভাঙাই, 8কে ভাঙলে আমরা পাই 2 ইন্টু 2 ইন্টু 2, 22 4, 4কে 2 দ্বারা গুণ করলে 8, 8কে ভাঙলে আমরা তিনটা 2 এর গুণফল পেলাম। তারপর এখানে এক্স স্কোয়ারকে ভাঙালে দুইটা এক্স লিখতে পারবো আমরা, এক্স ইন্টু এক্স, পরে ওয়াই একটা, জেড দুইটা, জেড ইন্টু জেড। তাহলে এটা হচ্ছে আমরা এই 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ারকে ভাঙালে আমরা এটা পাই। এবার 10x কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এটা যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো দেখো, 2 ইন্টু 5, তারপর হচ্ছে এখানে এক্স কিউব, এক্স কিউব মানে তিনটা এক্স এর গুণফল, এক্স ইন্টু এক্স আমি আর গুণ লিখলাম না, জাস্ট তোমাদেরকে ভাঙিয়ে লিখলাম। ওয়াই দুইটা, যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই দুইটার গুণফল, আর জেড টু দি পাওয়ার 4 তাহলে চারটা জেড এর গুণফল, ঠিক আছে? এটা কিন্তু গুণ, এটা আবার এক্স মনে করে অনেকে। এখন আমাদের কাজ কি, এই দুইটা রাশি থেকে যেই পদগুলো কমন যাবে সেটা আমরা গসাগু হিসেবে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 লিখতে পারবো। আচ্ছা লিখলাম 2, তাহলে আমাদের গসাগুতে আমরা 2 লিখতে পারলাম প্রথমে। তারপর বাকি এখানে 2 আছে কিন্তু এখানে আর নাই, এখানে 5 আছে এখানে নাই, তাহলে এটা নিতে পারবো না। তাহলে এখানে দেখো দুইটা এক্স আছে, এখানে তিনটা এক্স, তাহলে আমরা দুইটা এক্স নিতে পারবো, তাই না? তার মানে এক্স স্কোয়ার লিখতে পারবো, 2x স্কোয়ার। তিনটা এক্স নিতে পারবো না কেন? কারণ এখানে তিনটা এক্স নাই। আচ্ছা এখানে একটা ওয়াই আছে, এখানে দুইটা ওয়াই, তাহলে কয়টা ওয়াই নিতে পারবো? একটা ওয়াই নিতে পারবো। আমরা জানি গসাগু মানে শুধুমাত্র কমন, তাহলে দুইটার মধ্যে আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে দুইটা ওয়াই কিন্তু এখানে দুইটা ওয়াই নাই। এখানে জেড আছে দুইটা, এখানে জেড আছে চারটা, তাহলে আমরা কয়টা জেড নিতে পারবো? দুইটা জেড নিতে পারবো। তাহলে আমাদের গসাগুটা কত হচ্ছে 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। ওকে, 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, এটা হচ্ছে সঠিক আনসার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 5 - 4x - x স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে সেইটা মানে সেই উৎপাদকের যেই মানগুলো সেটা আসলে কোনটা হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে। আমরা প্রথমে যদি উৎপাদকে একটু ভাঙিয়ে নেই, দেখো উৎপাদককে মিডল টার্ম যেহেতু আছে, মিডল টার্ম যদি করে নিই 5 - 4x - x স্কোয়ার, এখানে যদি আমরা ভাঙাই তাহলে 5কে আমরা ভাঙিয়ে 5 আর 1 এভাবে লিখতে পারি। কারণ আমরা জানি যে আমরা যে ধ্রুবকটিকে ভাঙাবো সেই ধ্রুবকটির মিডল যে পদ থাকবে, মধ্য যে পদ থাকবে সেটা গুণফল থাকবে ধ্রুবকের গুণফলের সমান, আর যোগ বিয়োগ করলে সেটা মিডল যে মধ্য যে পদটা আছে সেটা সমান হবে। তাহলে আমরা দেখো এখানে কি লিখতে পারি, 5, যেহেতু 5 আর 1 নিলে আমাদের মিলে যাচ্ছে, -5x লিখলাম আর +x লিখলাম, তাহলে দেখো দুটো যোগ বিয়োগ করলে কিন্তু -4x হচ্ছে। আর যদি 5 আর 1 গুণ করি, এখানে যেহেতু
এক্স আছে মানে তার মানে সহগ 1 আছে, 1 আর 5 গুণ করলে 5ই থাকছে। আচ্ছা এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম। এখন এখান থেকে আমরা যদি ভাঙাই, দেখো এখান থেকে ভাঙাইলে আমরা এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 5 কমন নিতে পারি। 5 থেকে 5 কমন নিলে 1 থাকছে, মাইনাস মাইনাস লিখলাম, 5x থেকে 5 কমন নিলে শুধু x থাকছে। এখান থেকে দেখো কি কমন থাকছে, প্লাস x কমন নিতে পারি, তাই না? এখান থেকে x কমন নিলে 1 থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কয়ার থেকে x কমন নিলে x থাকছে। তাহলে দেখো এখান থেকে এখানেও x 1 মাইনাস x, এখানে 1 মাইনাস x, তাহলে একবার 1 মাইনাস x আর হচ্ছে আমার 5 প্লাস x। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের মানটা কি হবে, 5 প্লাস x 1 মাইনাস x। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলে? কোন পরিসংখ্যান যদি 360 ডিগ্রি হিসেবে উপস্থিত হয়, এটা আমরা আমাদের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ে আমরা জেনেছি যে 360 ডিগ্রি যদি কোনো পরিসংখ্যান উপস্থাপন করা হয় তখন সেটাকে আমরা পাই চিত্র বলি। কি চিত্র বলি? পাই চিত্র বলি। তারপর বলা হচ্ছে 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি? আচ্ছা বাইনারি থেকে দশমিক নিয়ে তোমাদের বইতে একটু কঠিন এবং জটিল পদ্ধতিতে বর্ণনা করা আছে, সেটা না করে আমরা একটু সহজ পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর শিখব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা এই পদ্ধতি শিখলে পরবর্তী যে কোনো পরীক্ষায় বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারিতে নিতে পারবে। আমরা জাস্ট আজকের ভিডিওতে বাইনারিটা দেখাবো, যখন আমরা নিয়মিত রেগুলার ক্লাস নিব তখন আমরা দুইটাই দেখাবো। আজকে আমরা বাইনারিটি দেখি। 27কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো, তোমাদের বইতে খুব জটিল পদ্ধতি আছে, আমরা সেটা বাদ দিয়ে আমরা বাইনারিতে আমরা জানি যে দুইটা ডিজিট ব্যবহার করা হয়, 0 আর 1, এই দুইটা বাদে কোনো ডিজিট থাকে না। তো এটা করার ক্ষেত্রে আমরা যেহেতু বাইনারি 2 কোডের, তো আমরা 2 দ্বারা সবসময় ভাগ করব। 27 যেই মানটি দেওয়া থাকবে, যেটাকে আমরা বাইনারি রূপ দিতে বলবে দশমিকের, সেই দশমিকের সংখ্যাটাকে আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করব। এবং 27কে 2 দ্বারা ভাগ করা যায় কি? 13 দুগুণে 26 আর হাতে থাকে 1, ভাগশেষ। এখানে বাইনারি করার সময় আমরা কিন্তু ভাগশেষটা কাউন্টে নিব। তাহলে দেখো 13 দুগুণে 26, 13 আর হাতে থাকে কত, আমার হাতে থাকে 1, একটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম। তারপরে দেখো আবার 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12, 13কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 13কে 2 দ্বারা ভাগ করা যায় না, 6 দুগুণে 12 আর হাতে থাকে 1, তাই না? একটা কোথা থেকে আসলো? 6 দুগুণে 12 আর 1 যোগ করলে 13। আচ্ছা পরবর্তীতে আবার এই 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এবার কোনো ভাগশেষ থাকে? ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না, তার মানে কত আছে? শূন্য আছে। এবার দেখো 3কে 2 দ্বারা ভাগ করা যায়, 3কে 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 3কে 2 দ্বারা ভাগ করা যায় একবার, তাই না? 2 একে 2, হাতে থাকে কত? 1। এবার 1কে কি 2 দ্বারা ভাগ করা যায়? 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কত হচ্ছে? 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায়? ভাগ করা যায় না, তাহলে 0 আর ভাগশেষ থাকছে কত? 1। ওকে, এই হচ্ছে আমাদের মান। এখন আমরা এখান থেকে কি করব, আমরা যে এই যে ভাগশেষ যে মানগুলো আছে এগুলো নিচ থেকে উপরে, ঠিক আছে, নিচ থেকে উপরে যেই ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা সাজিয়ে লিখবো। তাহলে এখানে আছে কত? 1 1 0 1 1 1 1 0 1 1। এর অ্যান্সারটা কত হবে? 1 1 0 1 1। এটা হচ্ছে 27 এর বাইনারি রূপ। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি সমবৃত্ত বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার, এর বক্রতলের ক্ষেত্রফল কত? একটি সমবৃত্ত ভূমিকের বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছে। এখন সমবৃত্ত ভূমিকের আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? সমবৃত্ত ভূমিকের আমরা প্রথমে কি করব, সেটা পরিধির সাথে আমরা যদি উচ্চতাটা গুণ করে দেই, যেহেতু একটা বেলন, সমবৃত্ত ভূমিক বেলনের কথা বলা হয়েছে, তো বেলনের অবশ্যই উচ্চতা আছে, তো আমরা সেটার পরিধির সাথে উচ্চতা গুণ করে দিলে আমরা কিন্তু তার বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা সূত্র আমরা কি জানি? এটা সূত্র আমরা পরিধির সূত্র জানি যে 2 পাই r, আর তার সাথে কি গুণ করব? উচ্চতা গুণ করব, মানে h, 2 পাই r h। এখন এখানে দেখো আমাদের 2 পাই রেখে দিলাম, r এর ভ্যালু, r মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ভূমির ব্যাসার্ধ বলা আছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা 4 এখানে লিখে দিলাম r এর জায়গায়। আর উচ্চতা হাইট দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার, তাহলে এটার সাথে 12 গুণ করলাম। ওকে, তাহলে এখন দেখো কত হয়? 4 4 12 48, 48 দুগুণে 96, 96 পাই, 96 পাই। তাহলে কত হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল? হচ্ছে 96 পাই বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে একটি ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে বলা হয়েছে যে x এর ভ্যালু বের করতে। এটা খুব ইজি হবে। এখানে আমরা জাস্ট যে চলক যেটা আছে চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো, আর আমাদের ধ্রুবকগুলোকে এক সাইডে নিয়ে আসলে আমরা কিন্তু x এর ভ্যালু বের করতে পারবো। তারপর আমি ম্যাথটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এখানে আমরা x যে চলকগুলো সেগুলোকে এক সাইডে নিয়ে আসি, x/4 মাইনাস, এখানে যেহেতু x/3 ডান পাশে আছে প্লাস হিসেবে, এই পাশে আসলে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x/3
এখানে -2 আছে, -2 তো লিখে দিলাম ইকুয়াল লিখে। আর এখানে কত আছে +3, +3 পাশে আসলে কি হবে -3 হবে, তাই না? তাহলে দেখো এটাকে আমরা যদি ইকুয়েশন করি তাহলে কত হয়, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, 12 লিখলাম। 12 কে 4 দ্বারা ভাগ করলে 3, thrice x মাইনাস 12 3 দ্বারা ভাগ করলে 4, 4 কে x দ্বারা গুণ করলে 4x মানে 4x। তাহলে 3x 4x বাই 12 ইকুয়াল কত হচ্ছে এখানে -2 আর -3 কত হচ্ছে -5। এখন এখান থেকে ইকুয়েশন করো, দেখো কত হয়। এখানে 3x 4x তাহলে -x, তাই না? আর এখানে 12 কে -5 দ্বারা গুণ করলে -60। এখন দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, দুই পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস কে মাইনাস দ্বারা গুণ করলে দুই পাশে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঘ হচ্ছে আমাদের অ্যানসার, x এর ভ্যালু হচ্ছে 60। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? তো ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে সংখ্যার 5 গুণ হচ্ছে 5x, তাই না? এখান থেকে বিয়োগ করতে বলা হচ্ছে দ্বিগুণ, তাহলে বিয়োগ করব, মাইনাস দিলাম, দ্বিগুণ মানে 2 এর সাথে x গুণ 2x সমান কত, বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 36 ইকুয়াল 36। তাহলে দেখো 5x থেকে 2x বিয়োগ করলে কত হয়, 5x থেকে 2x বিয়োগ করলে 3x, আর এখানে হচ্ছে তোমার 36, তাহলে এখানে x থাকছে, 3 এর পাশে যদি নিয়ে আসি 3 ভাগ হয়ে যাবে, 36/3, 36 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 12 36, 12। তাহলে সংখ্যাটি কত হবে 12। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি ঘনক, এটা ঘনক না ঠিক ঘনবস্তু, তাই না? একটা আয়তাকার ঘনবস্তু যেখানে এই চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলে আমরা জানি যে একটি আয়তাকার ঘনবস্তুর কয়টা তল থাকে, এটা আয়তাকার ঘনবস্তুর 6টা তল থাকে, তাই না? এটা যদি তোমরা বুঝতে চাও তোমাদের হাতে যে বইটা আছে সে বই নিতে পারো বা ইট নিতে পারো, মানে যার 6টা তল আছে এরকম যে কোনো বস্তু নিলেই তোমরা বুঝতে পারবে যে একটা আয়তাকার ঘনবস্তুর 6টা তল থাকে। তো এখন আমাদেরকে আজকে এই 6টা তলের ক্ষেত্রফল একসাথে যোগ করা, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু প্রত্যেকটা যোগের ক্ষেত্রফল কথা বলা হয়েছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা বের করলেই, প্রত্যেকটা ক্ষেত্রফল বের করলেই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে যোগ করে করে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে উচ্চতা, আমাদের যে তলগুলো আছে, তলগুলো কিন্তু সন্নিহিত যে তলগুলো সেগুলো কিন্তু সমান, তাই না? আমাদের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুই পাশে সমান, প্রস্থ দুই পাশে সমান। ওকে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি তলগুলোর ক্ষেত্রে, তলগুলোকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, মানে আমার এখানে যে তলটা আছে এই তলটা, এই তলটা নিচেও আছে, এই তলটা কিন্তু ওই পাশেও আছে, এই তলটা কিন্তু এই পাশে এই সাইডেও আছে। তো 2 দ্বারা গুণ করতে পারবো আমরা, প্রথমে 2 দ্বারা গুণ করলাম, তারপর কি করব, এখানে যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের সাথে প্রস্থ, প্রস্থের সাথে, তাহলে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ যোগ প্রস্থ ইনটু উচ্চতা ইনটু উচ্চতা ইনটু দৈর্ঘ্য। তাহলে 4 ইনটু 4 একবার প্লাস 4 ইনটু 10 প্লাস 10 ইনটু 4, তাহলে কত হচ্ছে এখানে 2, 4 আর 4 গুণ করলে 16, 4 আর 10 গুণ করলে 40, 4 আর 10 গুণ করলে 40, তাহলে 40 40 80 16 96, 96 কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 96 কে 2 দ্বারা গুণ করলে 192। তাহলে এই যে চিত্রটি, এই চিত্রের যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই সূত্র অনুযায়ী, তাহলে আমাদের কত হচ্ছে 196। আমাদের সূত্র বইতে দেওয়া আছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ যোগ প্রস্থ ইনটু উচ্চতা যোগ উচ্চতা ইনটু দৈর্ঘ্য, সেই সূত্র অনুসারে আমরা এটা করেছি। তোমরা চাইলে বই থেকে সূত্রটি দেখিয়ে নিতে পারো। তাহলে এটা কি হবে 192 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে যে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্র না ঠিক, এটা আয়তলেখ, আয়তলেখ দেওয়া আছে। সেই আয়তলেখ থেকে বলা হয়েছে যে দৈনিক কতজন শিক্ষার্থী 4 ঘন্টার কম পড়াশোনা করে। এখানে দেখো 1 থেকে 2 ঘন্টা পরে 4 জন শিক্ষার্থী, 2 থেকে 3 ঘন্টা পরে 8 জন শিক্ষার্থী, 3 থেকে 4 ঘন্টা পরে 22 জন শিক্ষার্থী, 4 থেকে 5 ঘন্টা পরে 32 জন শিক্ষার্থী। এখন দেখো আমাদের বলেছে 4 ঘন্টার কম, তাহলে 4 এর কম যা আছে সবগুলো আমরা যোগ করে ফেললেই তো আমরা সেই টোটাল শিক্ষার্থী পরিমাণ পেয়ে যাবো। 4 এর কম কত আছে 22, 28 আর 4, 22 আর 28, 22 আর 8 কত 30, 30 আর 4 34, তাহলে 34 জন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার। একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যেটা পরিসীমা দেওয়া আছে এখানে, এবং সেখান থেকে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো বর্গক্ষেত্রের যে পরিসীমা সূত্র, আমরা পরিসীমা বর্গক্ষেত্রের বেলায় আমরা জানি যে 4টা বাহুই সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a, তাই না? 4a বা 4 ইনটু বাহু, 4 ইনটু বাহু বা 4a, 4a সমান হচ্ছে 52, এই হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য আর কি, একটা বাহুর মান 52।
4a বা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু 4a ইকুয়াল 52, যেহেতু পরিসীমা ইকুয়াল 42 দেওয়া আছে, তাহলে a সমান কত হবে? 52 কে 4 দ্বারা ভাগ, 52 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 13, মানে 13। এর ভ্যালু 13, এর ভ্যালু আমরা পেলাম, এর মানে একটা বাহুর দৈর্ঘ্য পেলাম। আর বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাই না? বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার বা a স্কয়ার। বাহু কত? 13, তাহলে 13 স্কয়ার। 13 কে স্কয়ার করলে কত হয়? 13 গুণ 13 মানে 169। তাহলে অ্যান্সার কত হবে? 169। তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 169 বর্গ মিটার। তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার এবং আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার? তার মানে এখানে কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন বলা আছে, উচ্চতা কত সেন্টিমিটার সেটা বের করতে হবে। তো আমরা কাঠের বাক্স যেহেতু একটা আয়তাকার বস্তু এবং সেই আয়তাকার বস্তুর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইকুয়াল আয়তন। তাহলে আয়তন সমান হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেহেতু উচ্চতা বলা নাই, তাই উচ্চতা ধরে নিলাম এক্স, আপাতত এক্স ধরে নিলাম। দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা গুণ করবো। দৈর্ঘ্য কত? 5, প্রস্থ হচ্ছে 4, গুণ করবো কত? এক্স ইকুয়াল কত? 3টা গুণ করে আয়তন, তাই না? এই 3টার মান হচ্ছে আয়তন। আয়তন কত? 40। তাহলে 5 4 4 গুণ করলে 20, 20x সমান 40। 40 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 40 কে 20 দ্বারা ভাগ করলে 2, তাই না? তাহলে x এর ভ্যালু কত? 2। x মানে কি? আমার উচ্চতা। উচ্চতার মান কত? 2। তাহলে আমার উচ্চতা কত? 2 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে x প্লাস 7x ইন্টু x মাইনাস 7 ইকুয়াল 15 হলে সমীকরণ একটি মূল। এই প্রশ্নে একটু ভুল আছে। ভুল কি? এটা -15 হবে অথবা এখানে অ্যান্সার +8 হবে, দুটোর একটা। প্রশ্নে হয় প্রশ্নে ভুল বা অপশনে ভুল, দুটোর একটা জায়গায় ভুল আছে। কারণ আমরা জানি যখন এরকম সমীকরণ দুইটা মূল দেওয়া থাকে তখন x প্লাস 7 এর জন্য 15 একবার, x মাইনাস 7 এর জন্য তার ভ্যালু হচ্ছে 15 একবার। তাহলে আমরা যদি করে দেখি, দেখো x প্লাস 7 ইকুয়াল 15 একবার, আবার কি হবে? x মাইনাস 7, তাই না? এখানে x মাইনাস 7 আছে, x মাইনাস 7 ইকুয়াল 15। তাহলে দেখো এখানে যদি 7 কে আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস হবে? 15 এর সাথে 7 যোগ করলে কত হয়? 22। আবার এখানে দেখো x 7 এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যায়। 15 থেকে, মানে 15 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে? 15 থেকে 7 বিয়োগ করলে 8 হবে, তাই না? প্লাস এর 8। তাহলে এখানে কোথাও কি 8 বা 22 আছে? নাই। তাহলে এটা হয় এখানে -15 হবে। -15 হলে কিন্তু এটা মিলে যায়, তাই না? এখানে -15 হলে এখানে +7 হলে -8 মিলে যায়। আর যদি এখানে -15 না হয়, এটা যদি 15 থাকে, তাহলে আমাদের কি হবে? এটা যদি 15 থাকে, মানে এখানে যদি +15 যেভাবে সেভাবে থাকে, তাহলে এটা -8 হইতে হলে আমার এখানে +15 থাকলে এটা 8 হবে, +8 হবে। ওকে, এখানে অপশনে কোথাও ভুল আছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, অপর কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি, প্রথমে আমরা করেছিলাম, খেয়াল আছে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ লিখলাম, কর্ণদ্বয়ের গুণফল, দুইটা কর্ণ, একটা কর্ণের মান দেওয়া আছে 10, লিখলাম 10, মানে 10 মানে 10 দেওয়া আছে। আরেকটা কর্ণ জানি না, সেটাকে আমরা x ধরে নিলাম, তাহলে এর সাথে x গুণ করলাম। এই কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তাই না? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 100, 100 লিখলাম। 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, তার মানে 5x সমান 100, 5x সমান 100। এবার x 5 কে যদি 100 দ্বারা ভাগ করি কত হয়? তাহলে x এর ভ্যালু হবে 20, তাই না? 100 কে যদি 5 দ্বারা ভাগ করি কত হয়? 20। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? 20। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো।